কাল আমার গার্লফ্রেন্ড ইবার বিয়ে, আর বিয়েটা হচ্ছে আমারই বড় ভাইয়ের সাথে। আব্বু আম্মু পছন্দ করেছে ইবাকে, করবে বা না কেন? ইবা দেখতে এক কথায় আগুন সুন্দরী। ভাইয়া মুখে না বললেও বুঝতে পারছি মেয়ে তার বেশ পছন্দ হয়েছে। হয়তো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অপরিচিতা গল্পের অনুপমের মতো স্বপ্ন বুনছে মনের ভিতরে। ইবাকে ফোন দিলাম, প্রথমে দেখলাম ওয়েটিং, হয়তো ভাইয়ার সাথে কথা বলছিল, তাই দ্বিতীয়বার আর কল দেওয়ার সাহস হয়নি। কিছুক্ষণ পর ইবা নিজে কল দিল। রিসিভ করে বললাম, ইবা কেমন আছো? ইবা বলল, ভালো আছি। আমি বললাম, আচ্ছা ইবা, আমাদের গল্পটা এরকম না হলেও তো পারতো নাকি? ইবা বলল, জানি না। আমি বললাম, তোমার সাথে কিছু কথা আছে। ইবা বলল, বলো। আমি বললাম, ফোনে বলা সম্ভব না, সামনাসামনি বলবো প্লিজ। ইবা বলল, আচ্ছা কোথায় আসবো? আমি বললাম, সেই পরিচিত জায়গাটাতে আসো। তারপর ফোনটা কেটে দিল। ভাবতেই পারি না এটা কি সেই ইবা, যে ইবা আমাকে বকা দিয়ে নিজেই কান্না করত। একদিন কথা না বললে চোখের জল নাকের জল এক করে ফেলতো, কথা বলতে পারতো না হেসকি তোলার জন্য। তখন খুব গর্ব হতো আমার ওর মতো জীবনসঙ্গিনী পেয়ে। ও আমাকে বলেছিল আমাদের বাবুর নাম রাখবে হৃদি। হাসি পাচ্ছে, যেখানে বাবা মায়েরই ঠিক নেই সেখানে বাচ্চার নাম ঠিক করা। কিন্তু একটা সময় এগুলো ভালোবাসা মনে হলো, এখন ন্যাকামো বলে মনে হচ্ছে। যখন বন্ধুরা বলতো ভালোবাসা রং বদলায়, তখন আমি বিশ্বাস করতাম না। কিন্তু এখন বুঝতে পারছি অর্থ আর পরিস্থিতির জন্য ভালোবাসা রং পরিবর্তন করে। তবে আমি এখনও বিশ্বাস করি যে সম্পর্কের শেষ হলেও ভালোবাসার শেষ হয় না। আসুন পরিচয়টা দিয়ে দিই। আমি মুন্না, বাবা মায়ের দ্বিতীয় সন্তান। আমি ছোট, আর আমার একটা বড় ভাই আছে। তার সাথে আমার গার্লফ্রেন্ডের বিয়ে। আর এতক্ষণ যার সাথে কথা বললাম সে হচ্ছে আমার এক্স গার্লফ্রেন্ড, মানে আমার হবু ভাবি ইবা। এবার গল্পে আসা যাক। গোসল করে নামাজ পড়লাম, এসে বসে বসে ফোন ঘাঁটছি। আব্বু আম্মুর খাওয়া শেষ হলে আমি খেতে যাব, কারণ তাদের সাথে এক টেবিলে বসে খাওয়ার অধিকারটা যে আমি অনেক আগেই হারিয়েছি। আপনারা হয়তো ভাবছেন সেটা আবার কেন? সেটা জানতে হলে অতীতে যেতে হবে। চলুন তাহলে অতীত থেকে ঘুরে আসি। ফ্ল্যাশব্যাক। আমি যখন ইন্টারমিডিয়েট দ্বিতীয় বর্ষে পড়তাম, তখন ভাইয়ার জন্মদিন উপলক্ষে অনুষ্ঠান ছিল। অনেক মেহমান আসছিল, তাদের মধ্যে বাবার বন্ধুর মেয়ে রোজাও ছিল। রোজা আমাকে অনেকবার প্রপোজ করেছে, কিন্তু আমি রোজাকে পছন্দ করতাম না। রোজা আর আমি সেম ক্লাসে পড়তাম। আমি পড়ালেখায় মনোযোগী ছিলাম, তবে খুব চঞ্চল আর দুষ্টু ছিলাম। দুষ্টুমির জন্য অনেক বকাও খেয়েছি। আমার সকল চঞ্চলতা আর দুষ্টুমি এক নিমিষেই চুপচাপে পরিণত করেছিল রোজা। অনুষ্ঠানের দিন সকালে যখন গোসল করে পোশাক পরব, তখনই আগমন হয় রোজার। আর আমি তখন খালি গায়ে। রোজাকে রুম থেকে বের হতে বলি, কিন্তু সে আমাকে জড়িয়ে ধরে। আমার এতে প্রচণ্ড রাগ উঠে যায়, তাই ঠাস করে একটা চর বসিয়ে দেয় ওর গালে। থাপ্পড় খেয়ে রোজা অনেক অবাক হয়ে যায় আর কেঁদে ফেলে, কারণ বাবা মায়ের আদরের মেয়ে এতটুকুতেই কান্না করে দেয়। তারপর রোজা দৌড়ে গিয়ে দরজা বন্ধ করে আসলো। আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে নিজের জামা নিজেই ছিঁড়ে চিৎকার দিল, বাঁচাও বাঁচাও বলে। সবাই দৌড়ে এসে দেখলো দরজা লক। ভেঙে ঢুকলো ভিতরে। তখনই রোজা দৌড়ে চলে গেল আম্মুর কাছে। আব্বু এসে আমাকে চর মারলো, জীবনের প্রথমবার মারলো। খুব কান্না পেল আমার। আব্বু কিছু না জিজ্ঞাসা করে কেন মারলো আমাকে? আমি কান্নারত কণ্ঠে বললাম, আব্বু আমি কিচ্ছু করিনি, সব রোজার ষড়যন্ত্র। এই কথা শুনে রোজা ন্যাকা কান্না করে বলল, আঙ্কেল আমার গালে দেখেন চরের দাগও রয়েছে, আমাকে চরও মেরেছে। সত্যি রোজার ফর্সা গালটা লাল হয়ে আছে। আমি আটকে গেছি, কিছু বললেও কেউ বিশ্বাস করবে না। মেহমানে রুমটা ভরে গেছে, যে যা পারছে আব্বুকে বলছে। আমি চিৎকার দিয়ে বললাম, যার যা বলার আমাকে বলুন, আমার আব্বুকে কিছু বলবেন না। একথা বলার সাথে সাথে আব্বু এসে আমাকে মারতে লাগলো। লাথি চর যা পারছে দিচ্ছে। আমি শুয়ে পড়েছি। ও মা গো বলে চিৎকার দিলাম। দেখলাম আম্মু কান্না করছে, কিন্তু তার চোখে আমার জন্য মায়া নেই। কাজের লোক রহিম কাকাকে যখন আব্বু লাঠি আনতে বললেন, তিনি কিছু বলতে গেলে আব্বুর গর্জনে তিনিও বিড়ালের মতো চলে যায়। লাঠি দেখে চিৎকার দিলাম, আম্মু বাঁচাও আমাকে, আমি কিছু করিনি, থামাও আব্বুকে। আব্বুর প্রতিটা বাড়িতে আমি চিৎকার করছিলাম। রক্ত বের হয়ে ছিলে গেছে অনেকটা জায়গা।
হঠাৎ দেখলাম রোজার আব্বু আমার আব্বুকে থামালেন আর বললেন, মেরে ফেলবে নাকি? মেরে কি প্রমাণ করতে চাও? আমি রোজার দিকে তাকালাম, দেখলাম ও মুচকি হাসি দিল। ওর হাসিতে আমার কলিজা ছিঁড়ে যাচ্ছিল। বলতে ইচ্ছে করছে, রোজা তুমি না আমাকে ভালোবাসতে, তাহলে কেন এমনটা করলে? এরপর আস্তে আস্তে সবাই চলে গেল। আমি রুমের মেঝেতে পড়ে রইলাম। কখন যে অজ্ঞান হয়েছি টেরে পেলাম না। যখন জ্ঞান ফিরল তখন দেখলাম আমি মেঝেতে পড়ে আছি। তার মানে কেউ আসেনি আমার রুমে। খুব শীত করছে। উঠার চেষ্টা করলাম কিন্তু প্রথমবার পারলাম না। অনেক কষ্টে উঠে বসলাম। দেখলাম আমি খালি গায়ে, কাঁধে লাঠির একটা টুকরো ঢুকে গেছে। উফ করে শব্দ করলাম উঠানোর সময়। কোনো রকমে লাইট অন করলাম। মোবাইলে দেখলাম রাত 11টা বাজে। তার মানে এতক্ষণ অজ্ঞান ছিলাম। বাথরুমে গেলাম ফ্রেশ হতে। হাতের গিটে পানি লাগার সাথে সাথে চিৎকার দিয়ে উঠলাম। তাকিয়ে দেখলাম কতখানি জায়গা ছিলে গেছে। আব্বুর দেয়া লাঠির বাড়ি ফিরানোর জন্য যখন হাত পেতেছিলাম তখন গিটে পড়েছিল। উফ কি ব্যথা! খুব ক্ষুধাও লাগছে। গিয়ে দেখলাম আব্বু আম্মু বাইয়া খাবার খাচ্ছে। রহিম কাকা দাঁড়িয়ে আছে। আমি যাওয়ার পর চেয়ারে বসতে দিল রহিম কাকা। আমি বসলাম কিন্তু সাথে সাথে আব্বু দাঁড়িয়ে গেল আর বলল, ওর সাথে আমি এক টেবিলে বসে খেতে পারবো না। আমি অবাক চোখে তাকিয়ে আছি আব্বুর দিকে। আব্বু আরও বলল, আজ থেকে তুই আমাকে বাবা বলে ডাকবি না, ডাকলে আমি তোকে ত্যায্য পুত্র করব। আব্বুর কথা শুনে আমি অবাক হয়ে তাকিয়ে আছি আর ভাবছি, এই কি আমার সেই বাবা যে বাবা আমি টেবিলে না আসলে খেতো না? এই কি আমার সেই বাবা যে আমার সাথে ক্রিকেট খেলতো, ঘুরতে নিয়ে যেত কাঁধে নিয়ে, হাজারো বায়না পূরণ করতো? প্লেটটা সামনের দিকে ঠেলে চেয়ার থেকে উঠলাম। হাঁটতে হাঁটতে রুমে এসে শুয়ে পড়লাম। লজ্জায় ঘৃণায় আর খাইনি, ঘুমিয়ে গেলাম। সকালে শরীরটা খুব দুর্বল লাগছিল, উঠতে পারছিলাম না। আম্মুকে ডাক দিলাম। আম্মু দরজার সামনে এসে বলল, কি হয়েছে? আমি বললাম, আমার শরীরটা খুব খারাপ লাগছে আম্মু, একটু দৌড়ে উঠিয়ে ওয়াশরুমে দিয়ে এসো। তখন আম্মু যা বলল তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আম্মু বলল, মরে যা তুই, দরকার নেই তোর মতো সন্তানের, আমার ভাবতেও ঘৃণা হয় তুই আমার সন্তান, বলে আম্মু চলে গেল। যতটুকু শক্তি ছিল তাও শেষ হয়ে গেল আম্মুর কথা শুনে। কিছু টাকা ছিল জমানো, ওষুধ খেলাম, সুস্থ হলাম আস্তে আস্তে। তারপর থেকে আর এক টেবিলে খাওয়া হয়নি। এমনকি লেখাপড়ার খরচ দেওয়াটাও বন্ধ করে দিয়েছিল আর বলেছিল থাকা খাওয়া বাদে কিছু দিতে পারবে না তারা। অনেক কষ্টে টিউশনি করে কাজ করে লেখাপড়ার খরচ চালিয়েছি, কারো কাছে সাহায্যের জন্য হাত পাতিনি। তারপর আর রোজার সাথে সামনাসামনি দেখা হয়নি, তবে দূর থেকে একটা ছেলের সাথে রিকশায় ঘুরতে দেখেছি। তখন আমার একটু মুচকি হাসি আসছিল, মনটা বলেছিল হায় রে ভালোবাসা। হঠাৎ রহিম কাকার ডাকে বাস্তবে ফিরলাম। কাকা কি হয়েছে? কাকা বলল, সেই কখন থেকে বসে আছি, তুমি খেতে আসছো না, সেজন্য দেখতে আসলাম। উনার কথা শুনে একটু হাসলাম, মনে মনে ভাবলাম, কাকা তুমি দেখতে আসছো, আর আমি যদি মরে পড়েও থাকি পচা গন্ধ নাকে যাওয়ার আগে কেউ টের পাবে না। তারপর দুপুরে খেয়ে বিকেলে পার্কে গেলাম ইবার সাথে দেখা করতে। গিয়ে দেখলাম ইবা আগে থেকে দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি করে গেলাম আর বললাম, সরি লেট করে ফেলেছি, চলো বসি। বসার পর দেখলাম ইবা নাক ছিটকাচ্ছে। আমি বললাম, তোমার কি কোনো সমস্যা হচ্ছে? ইবা বলল, গামের গন্ধ আসছে খুব। আমি মাথা নিচু করে বললাম, হেঁটে এসেছি তো তাই। আচ্ছা যে কারণে আসা সেটা বলি, বিয়ে করবে আমাকে? এবার রেগে মেগে বলল, এগুলো বলার জন্য ডাকছো? কাল আমার বিয়ে আর আজ এসব কি? আমি চলে যাচ্ছি। আমি অনুরোধ করলাম যে বসো একটু। তারপর বললাম, আমাকে তো তুমি ভালোবাসো, তাহলে বিয়ে করতে সমস্যা কোথায়? ইভা বলল, কি আছে তোমার? বাড়ি গাড়ি টাকা পয়সা ভালো চাকরি কি আছে বলো তো? করেছো তো কোনো রকমে অনার্সটা কমপ্লিট, আমাকে পাবার কোনো যোগ্যতাই তো তোমার নেই। আমি বললাম, তুমি তো বলেছিলে আমাকে ছাড়া থাকতে পারবে না। ইবা বলল, হ্যাঁ বলেছিলাম, কিন্তু আবিরের সাথে কয়েকটা দিন কাটিয়ে বুঝতে পারছি আমি তোমাকে ছাড়া থাকতে পারবো। সত্যি তোমার কথা আর আমার মনেই পড়ে না। আমি এসব নিয়ে আর কোনো কথাই বলতে চাই না বা শুনতে চাই না। আর আমি যাব এখন, নয়তো বাবা টেনশন করবে। বলেই উঠে দাঁড়ালো আর বলল, পারলে আমাকে ক্ষমা করে দিও আর ভালো থেকো, বলে হাঁটা শুরু করলো। আমি শুধু তাকিয়ে আছি ওর চলে যাওয়ার দিকে।
ভেবেছিলাম ফিরে তাকাবে, কিন্তু না, তাকায়নি। হেঁটে গিয়ে রিকশায় উঠল। গোধূলির আলো তার মুখে পড়তে মুখটা জ্বলজ্বল করছে। এ যেন মুখে লাল আভা ফুটে উঠছে এখন। দেখে মনে হয় আমার ভাবনাটা ভুল নয়, সে সত্যি আগুন সুন্দরী। রাতে আর ঘুম হলো না ইবার কথা ভেবে। বাসায় মেহমানে ভরপুর। বাড়িটাকে সাজানো হয়েছে, খুব সুন্দর লাগছে বাড়িটা। যে যার কাজে ব্যস্ত, সবাই রেডি হচ্ছে, বউ আনতে যাবে। আমাকেও একটা পাঞ্জাবি দিয়ে গেল আম্মু, রেডি থাকতে বলেছে। বউ আনতে যেতে হবে, কিন্তু আম্মু তো জানে না যে আমার জীবনের একটা অংশ হারাতে যাচ্ছি আমি। সবার অবহেলায় চাপা পড়ে থাকে আমার অভিমানগুলো। কেউ বোঝেই না, হয়তো বুঝবে কিন্তু সময় শেষে। তারপর সবার সাথে রেডি হয়ে গেলাম বিয়েতে। দূর থেকে দেখলাম রোজাও এসেছে। আমার দিকে তাকিয়েছিল কিছুক্ষণ। হয়তো ভাবছে এত চঞ্চল প্রাণবন্ত একটা মানুষ এত চুপচাপ কেন, তাও নিজের ভাইয়ের বিয়েতে। প্রথমে বরকে 3 কবুল বলানো হলো, এবার কনের পালা। আমিও গেলাম দেখতে। খুব ইচ্ছে করছে ইবাকে বিয়ের সাজে দেখব। পরীর মতো লাগছে ইবাকে। ওর বড় হওয়ার কথা আমার ছিল, কিন্তু নিয়তির কাছে হার মানল ভালোবাসা। ইবা যখন প্রথমবার কবুল বলল, আমার বুকে একটা চাপ অনুভব করলাম। সাথে সাথে চোখ বন্ধ করলাম। টুক করে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। সামলে নিলাম নিজেকে। বিয়ের কাজ শেষ করে ইবাকে নিয়ে বাসায় আসা হলো। সবাই নতুন বউ নিয়ে ব্যস্ত, আর আমি ব্যস্ত বেলকুনিতে দাঁড়িয়ে আকাশ দেখতে আর পুরনো স্মৃতিচারণ করতে। আকাশটা একটু মেঘলা না, চাঁদ জ্বলজ্বল করছে, সাথে কোটি কোটি তারাও। আকাশে দেখলাম একটা তারা একা এক জায়গায়, আশেপাশে কোনো তারা নেই। ভাবলাম ও হয়তো আমার মতোই অবহেলিত। অনেক কথা ভেবে মনে অভিমানের পাহাড় তৈরি করছি, অথচ অভিমান ভাঙ্গার মতো কেউ নেই। চোখ দিয়ে অঝরে পানি পড়ছে, কলিজাটা ফেটে যাচ্ছে। ইচ্ছে করছে গলা ফাটিয়ে চিৎকার করে কাঁদি, কিন্তু পারলাম না। না, কাঁদবো কেন? পুরুষ মানুষের তো কাঁদতে মানা। পুরুষদের পাষাণ হতে হয়, শক্ত হতে হয়, কিন্তু আমি পারছি না কেন? হয়তো স্পর্শকাতর জায়গায় আঘাতটা এসেছে সেজন্য। এভাবে কেটে গেল সপ্তাহখানেক। ইবা নিজেকে মানিয়ে নিয়েছে খুব। বলতে হবে মেয়েটা খুব মিশুক। তাকে নাম ধরে বলাটাও ঠিক হচ্ছে না, আবার ভাবি বলতেও পারছি না। সকালে বের হচ্ছি একটা ইন্টারভিউর জন্য। ইবা আমাকে ভাইয়া বলে ডাক দিল খাওয়ার জন্য। অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ে গেলাম। হঠাৎ আব্বু বলল, হয়তো তারা আছে, যেতে দাও। ইন্টারভিউ দিলাম, কিন্তু না, চাকরিটা হলো না। এভাবে কতদিন বসে বসে অন্যের ঘাড়ের উপর বসে খাবো? ছাদে যাব সিগারেট খেতে। দরজা খুলতেই দেখলাম দোলনায় বসে আছে ভাইয়া আর ইবা। আমি চলে যেতে চাইলে ভাইয়া বলল থেকে যেতে। আমারও দরকার ছিল সিগারেট খাওয়ার, তাই থাকলাম। খুব হিংসা হয় ভাইয়াকে, ওর মতো ভাগ্য নিয়ে কেন জন্মালাম না। সিগারেট খাওয়া শেষ করে চলে আসলাম। দিন দিন সিগারেট খাওয়ার মাত্রাটা বাড়ছে। টিউশনের টাকার অর্ধেকের বেশি চলে যায় সিগারেটের পেছনে। প্রায়শই দেখতাম ইবার ভাইয়াকে ছাদে আর ব্যালকনিতে। দেখি আর জ্বলি। যে ইবাকে কোনোদিন কোনো ছেলের সাথে কথা বলতে সহ্য করতে পারতাম না, সে আজ অন্যের বুকে মাথা রেখে ঘুমায়। এভাবে কেটে গেল 3 মাস। মেহমান আসছে বাসায়, ইবার আব্বু আম্মু। দুপুরে খেয়ে চলে যাবে। সবাই একসাথে কত আনন্দে খাচ্ছে, আর আমি দূর থেকে দেখছি। কিছুক্ষণ পর রহিম কাকা ডাক দিল খেতে। আমিও গেলাম খেতে। অনেক দিন হলো তেমন ভালো কিছু খাওয়া হয়নি। খেতে বসলাম। কাকা দিল ইলিশ মাছের লেজ আর ডাল। কাকাকে বললাম, কাকা আজ তো গরুর মাংস রান্না হলো, আমাকে দিবা না? কাকা এমন একটা উত্তর দিবে কখনো আশাই করিনি। বলল,